সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। এই করোনাকালীন পরিস্থিতিতে আমরা আনুষ্ঠানিক ক্লাস থেকে দূরে আছি ঠিকই, কিন্তু অনলাইনে ক্লাসগুলো আমরা রেগুলারলি অ্যারেঞ্জ করে যাচ্ছি আমাদের প্রিন্সিপাল স্যারের নির্দেশনা এবং সহযোগিতায়। এই দুর্যোগ একদিন কেটে যাবে ঠিকই, কিন্তু সময় বসে থাকবে না। সে কারণে তোমরা বাসায় বসে সময়টাকে ইউটিলাইজ করবে যথাযথ নিয়মে পড়াশোনা করে। তোমাদের সাথে আছি আমি আজকে খালেদা আক্তার, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম। আজকে একাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা চ্যাপ্টারের টেরিসের যৌনক্রম এই টপিকটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা কি কি জানতে পারবে, যেমন যৌনক্রম কি তা বলতে পারবে, হেটারোমরফিক যৌনক্রম কি তা বলতে পারবে, টেরিসের যৌনক্রম বর্ণনা করতে পারবে। প্রথমে আমরা জেনে নিই জীবন চক্র কি। কোন জীবের জন্ম থেকে ধীরে ধীরে বৃদ্ধি, জনন, প্রবৃত্তি পর্যায় অতিক্রম করে পুনরায় ওই অবস্থার পুনর্জন্ম দেওয়ার চক্রীয় ধারাকে ওই জীবের জীবন চক্র বলা হয়। অর্থাৎ একটা জীবের জীবদ্দশায় যা যা হয়ে থাকে তারই চক্রীয় ধারাকে জীবের জীবন চক্র বলা হচ্ছে। যৌনক্রম কি? জীবন চক্রটা সম্পাদনের জন্য একই জীবনে গ্যামেটোফাইটিক দশা অর্থাৎ হ্যাপ্লয়েড দশা এবং স্পোরোফাইটিক দশা যেমন ডিপ্লয়েড দশা চক্রাকার আবর্তনকে যৌনক্রম বলা হচ্ছে। এই যে জীবন চক্রে যা যা হয় তা কমপ্লিট করার জন্য হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশার যে রোটেশন তাকে বলা হচ্ছে যৌনক্রম। এখন চলে যায় যৌনক্রমের প্রকারভেদে। যৌনক্রমের দুটো প্রকারভেদ আমরা দেখতে পাচ্ছি, হ্যাপ্লোডিপ্লোবায়ন্টিক, অন্যটি হেটারোমরফিক। হ্যাপ্লোডিপ্লোবায়ন্টিকে দেখো, হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশা দুটোই সমান থাকবে, আকার আকৃতিতে একেবারে সম আকৃতির। এই কারণে কে বলা হচ্ছে হ্যাপ্লোডিপ্লোবায়ন্টিক। উদাহরণ হলো ইস্ট বা স্যাকারোমাইসিস নামক ছত্রাক। হেটারোমরফিকের সংজ্ঞা তোমাদেরকে গত ক্লাসে আমি ব্যাখ্যা করেছিলাম। হেটারোমরফিকের দুটো দশা অসমান হবে, হয় হ্যাপ্লয়েড দশা বড় হবে, ডিপ্লয়েড দশা ছোট হবে, আর না হয় ডিপ্লয়েড দশা বড় হবে, হ্যাপ্লয়েড দশা ছোট হবে। উদাহরণস্বরূপ যে দশায় হ্যাপ্লয়েড বড় সেগুলো হচ্ছে মস এবং শৈবালের, আর ডিপ্লয়েড দশা যেগুলোতে বড় সেগুলো হচ্ছে ফার্ন এবং উন্নত উদ্ভিদ এবং প্রাণীতে। টেরিস উদ্ভিদের একটা জীবন চক্র এখানে দিয়েছি আমি, কালারফুল ছবি, আমাদের বইতেও আছে। তারপর বর্ণনা সুবিধার্থে তোমাদেরকে আলোচনা করার জন্য ছবিটা আমি এখানে দিয়েছি। দেখো, এটা একটা কচি টেরিস উদ্ভিদ, যেখান থেকে একটা সোরাস নেওয়া হয়েছে। টেরিস উদ্ভিদ ডিপ্লয়েড, সোরাসটাও ডিপ্লয়েড। আমরা জানি পাতার নিচের পৃষ্ঠে অনেকগুলো সোরাই থাকে, সেই সোরাই থেকে একটা সোরাস নেওয়া হয়েছে। সোরাসে অনেকগুলো স্পোরাঞ্জিয়াম থাকে, অনেকগুলো স্পোরাঞ্জিয়ামের সমষ্টি হলো সোরাস। সেক্ষেত্রে স্পোরাঞ্জিয়াম গুলো বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে একটা বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এই যে স্পোরাঞ্জিয়ামে অনেকগুলো স্পোর থাকে, স্পোরাঞ্জিয়ামে স্পোর থাকে, সেই স্পোর মাতৃকোষ থেকে স্পোর টেট্রাডে পরিণত হয় মেসিস প্রক্রিয়ায়। তারপর সেটা স্পোর হয়, একটা স্পোর থেকে অঙ্কুরোদ্গম হয় এবং ফাইনালি সেটা স্পোরটা অঙ্কুরোদ্গম বা বিকশিত হয়ে ফার্ন প্রোটেলাসে পরিণত হয়। ফার্ন প্রোটেলাসের মধ্যে আর্কিগোনিয়াম এবং অ্যান্থ্রেডিয়াম দুটোই থাকে। আর্কিগোনিয়াটা উপরের দিকে এবং অ্যান্থ্রেডিয়ামটা নিচের দিকে রাইজয়েড মিশ্রিত অবস্থায় থাকে। আর্কিগোনিয়াম থেকে ডিম্বাণু এবং অ্যান্থ্রেডিয়া থেকে শুক্রাণু উৎপন্ন হয়। এই শুক্রাণু আর ডিম্বাণু মিলে নিষেক হয়। নিষেকের ফলে যে যেটা হয় সেটা হলো জাইগোট বা ওস্পোর, যেটা ডিপ্লয়েড n + n = 2n। এই যে জাইগোট থেকে নতুন স্পোরোফাইট উদ্ভিদ সৃষ্টি হয়, সেটাও ডিপ্লয়েড। তাহলে মোটামুটি এ হলো টেরিস উদ্ভিদের জীবন চক্রের ছবি। স্পোরোফাইটিক যৌন কি হয়? নিষেকের পর সৃষ্ট ডিপ্লয়েড স্পোর হচ্ছে স্পোরোফাইটিক যৌনের প্রথম ধাপ। স্পোর মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে টেরিস উদ্ভিদ সৃষ্টি করে।
পরিণত অবস্থায় টেরিসের পত্রকের নিচের পিঠে সোরাই উৎপন্ন হয়। প্রতিটি সোরাস কতগুলো স্পোরাঞ্জিয়া বহন করে। প্রতিটি স্পোরাঞ্জিয়ামের ভেতরে ডিপ্লয়েড ক্রোমোজোমবাহী 16টি স্পোর মাতৃকোষ উৎপন্ন হয়। স্পোর মাতৃকোষ থেকে মিয়োসিস বিভাজন প্রক্রিয়া হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন হয়। আমি তোমাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে একটা ভিডিও দিয়েছি এখানে। Of a fernium plant. Ferns are the simple plants, for example, polypodium plant that is known as an ornamental plant, and also the adiantum plant that is grown on the edges of the wells and shaded streams. The life cycle of polypodium starts with the sporophyte that is differentiated into transverse roots, subterranean stems called rhizome, and green leaves. There are on the lower surface of its leaves a group of sporangia called sori. These sporangia containing numerous diploid spore cells, which are symbolized by 2N. Each spore cell divides meiotically to form 4 haploid spores N. On the spores maturation, they are released from the sporangia and carried by the wind to far distances. When the spore falls on a wet soil, it germinates, forming several cells that differentiate into a flat body in the form of heart shape, called the gametophyte. The gametophyte carries rhizoids on its lower surface that penetrate the soil to absorb water and salts, and on the anterior region of its lower surface, the genital organs, gonads, grow, and they are 2 types, which are male organs called antheridia and the female organs called archegonia. After maturation, the male gametes are released from antheridia, known as ciliated sperms, that swim over the soil water till they reach the mature archegonia to fertilize the egg, forming the zygote, which is diploid 2N. The zygote divides mitotically to form a new sporophyte that grows over the gametophyte and depends on it for a short time till it develops its own roots, stem, and leaves, and the gametophyte starts to degenerate while the sporophyte grows to repeat the life cycle. So the life cycle of polypodium is considered a typical example for the phenomenon of alternation of generations, where there is a diploid sporophyte phase 2N that reproduces asexually by spores and alternates with a haploid gametophyte phase that reproduces sexually by gametes. এবার আসি আমরা গ্যামেটোফাইটিক জনুতে, যেটা তোমরা ভিডিওতে দেখলে। স্পোরগুলো অঙ্কুরিত হয়ে কিভাবে প্রোথেলাস গঠন করলো, যেটাতে অ্যান্থেরিডিয়া এবং আর্কিগোনিয়া উৎপন্ন হয়। পরিণত অবস্থায় প্রতিটি অ্যান্থেরিডিয়াম থেকে অসংখ্য শুক্রাণু এবং প্রতিটি আর্কিগোনিয়াম থেকে মাত্র একটি ডিম্বাণু উৎপন্ন হয়। শুক্রাণু এবং ডিম্বাণু মিলে নিষেক হয়। নিষেক সংঘটিত হওয়ার পরে স্পোর বা জাইগোট সৃষ্টি হয়। এভাবে ধীরে ধীরে স্পোরোফাইটিক জনুর আবির্ভাব ঘটে থাকে। এই পদ্ধতিতে টেরিসের জীবন চক্রে পর্যায়ক্রমে স্পোরোফাইটিক ও গ্যামেটোফাইটিক জনুর আবির্ভাব ঘটে। অর্থাৎ এই কয়েকটা পয়েন্ট তোমরা একটু ক্লিয়ারলি মনে রাখলে আর টেরিসের জনুক্রমটা তোমাদের জন্য কঠিন হবে না। আশা করেছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো রকম জানার থাকে আমাকে জানাবে কমেন্ট বক্সে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করছি তোমরা ক্লাসটা উপভোগ করেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।